এদিন আগের যে ভিডিও সেই ভিডিওতে আমরা ইউলিসিসের যে 1 থেকে 33তম লাইন সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলাম। আর এই পার্টটাতে আমরা 34 লাইন থেকে সম্পূর্ণ যে কবিতাটা সেটা আমরা শেষ করব। তো চলো শুরু করা যাক। 34 লাইন অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড যে স্তবকটা সেটা সেকেন্ড প্যারার। তো চলো শুরু করা যাক। দিস ইজ মাই সান, এটা হলো আমার পুত্র। দিস মানে এই, ইজ মানে হয়, মাই সান মানে তো আমার পুত্র। তাহলে দিস ইজ মাই সান, এই হচ্ছে আমার পুত্র। মাইন অন টেলিমাকাস, আচ্ছা মাইন অন মানে হচ্ছে আমার আপন বা আমার নিজস্ব। টেলিমাকাস, আচ্ছা টেলিমাকাসটাকে, টেলিমাকাস হচ্ছে ইউলিসিসের পুত্রের এক নাম। এটা আমরা যে গ্রিক কাহিনী সেইখান থেকে পাই। তো এ হলো আমার পুত্র, আমার নিজের টেলিমাকাস। এটা ইউলিসিস ব্যাখ্যা করছেন। To whom I leave the scepter and the easel. To whom মানে যার কাছে আর কি। I have the scepter. I leave the scepter. Leave মানে রেখে দেওয়া বা ত্যাগ করা। তো I leave the scepter, তাহলে আমি রেখে যাচ্ছি the scepter অর্থাৎ রাজদণ্ড বা শাসনভারটা, and the easel এবং এই যে দ্বীপ ইথাকা, সেই ইথাকা দ্বীপটা। ঠিক আছে, তাহলে টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইজেল অর্থাৎ যার কাছে আমি রাজদণ্ড এবং দ্বীপটিকে রেখে যাচ্ছি। অর্থাৎ ইউলিসিস বলতে চাচ্ছেন এখানে যে নিজে অভিযানে যেতে চান এবং তার ফলে সেই যে জায়গা যেটা ইথাকা, সেই ইথাকা দ্বীপটা তিনি তো কারো দায়িত্বে দেবেন, সেখানে তিনি তার দায়িত্বে রেখে যাচ্ছেন টেলিমাকাসকে, আচ্ছা তার পুত্র তাকে, এবং এটি তার দায়িত্ব ভার গ্রহণ করার একটা কথা, হ্যাঁ, যেটা আমরা খুঁজে পাই এই মানে এই লাইনের ওপরে। দেখো তারপর কি বলছে, ওয়েল লাভড অফ মি ডিজার্টিং টু ফুলফিল। ওয়েল লাভড অফ মি বলছে আমার অত্যন্ত প্রিয়। ডিজার্নিং টু ফুলফিল, ডিজার্নিং মানে হচ্ছে বিচক্ষণা বা বুদ্ধিমান, আর ফুলফিল মানে হচ্ছে পূরণ করার। তাহলে কি বলছে, ওয়েল লাভড অফ মি মানে সে আমার অত্যন্ত প্রিয়। ডিজার্নিং টু ফুলফিল এবং কি দায়িত্ব পালনেও কিন্তু বুদ্ধিমান, অর্থাৎ তার যে বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা সে কিন্তু পরিপূর্ণ। এখানে ইউলিসিস তার পুত্রকে শুধু ভালোবাসেনই না, তার উপর আস্থাও রাখেন, যে তিনি বিশ্বাস করেন টেলিমাকাস রাজ্যের যে দায়িত্বভার সেটা কিন্তু খুব সুন্দরভাবে পালন করবেন, এবং তার সাপেক্ষেই তিনি এই লাইনটি বলছেন আর কি। পরবর্তী লাইন দেখি আমরা, লাইন 37তম লাইন। দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড। দিস লেবার অর্থাৎ এই কাজটা বা এই শ্রমটা, বাই স্লো প্রুডেন্স, স্লো প্রুডেন্সের অর্থ হচ্ছে দেখো ধীর স্থির বিচক্ষণতায়, অর্থাৎ বাই স্লো প্রুডেন্স অর্থাৎ ধীরে ধীরে বিচক্ষণতার মধ্য দিয়ে টু মেক মাইল্ড কী করা হবে, শান্ত করা হবে বা নমনীয় করা হবে। এখানে যেটা কথা বলতে চাইছেন ইউলিসিস সেটা হচ্ছেন তার পুত্র টেলিমাকাস ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে সেই যে রাজ্য ইথাকা সেইখানে যে মানুষকে তাদেরকে শান্ত করবে, তাদেরকে নিয়ন্ত্রিত করবে এবং তাদেরকে কাজের মধ্য দিয়ে পারদর্শী করে তুলবে। হ্যাঁ, শাসকের জন্য একটা একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি একটা গুণ, যেটা অবশ্যই একজন শাসকের থাকা দরকার, নইলে সে শাসনভাব খুব সুন্দরভাবে চালাতেই পারবে না। চলো তারপর লাইন দেখি আমরা, লাইন হচ্ছে 38। এ রাগেড পিপল অ্যান্ড থ্রো সফট ডিগ্রিজ। এ রাগেড পিপল, রাগেড পিপল মানে হচ্ছে অসভ্য মানুষ। তাহলে যে রাগেড পিপল হচ্ছে একটা একদা কি কঠোর বা ওই যে অসভ্য মানুষদের, অ্যান্ড থ্রো সফট ডিগ্রিজ, আচ্ছা সফট ডিগ্রিজ কথার অর্থ হচ্ছে ধাপে ধাপে বা কোমল উপায়ে। তাহলে কী করতে চাইছে এখানে, যে এ রাগেড পিপল একদা কঠোর মানুষদেরও কী করা হবে, অ্যাট দ্য থ্রোস অফ ডিগ্রিজ তাদেরকেও কি সে ধাপে ধাপে কোমল করে তোলে। এখানে যে আগের লাইনটা পেলাম সেখান থেকেই বলতে চাইছে যে ইথাকার যে লোক, হ্যাঁ, তাদেরকে যে ইউলিসিসের পুত্র টেলিমাকাস শাসন করবে, সেই শাসনভারটা এতই সুন্দর হবে যে তাদেরকে সে কঠোর মানুষ বা অসভ্য মানুষদের তাদেরকে ধীরে ধীরে সে কোমল করে তুলবে। অর্থাৎ ইথাকার প্রজারা হয়তো একসময় কঠিন বা অশিক্ষিত ছিল, কিন্তু টেলিমাকাস ধীরে ধীরে তাদের সভ্য ও সুশীল করে তুলছে। এটা ব্যাখ্যা করতেই তিনি এই লাইনটা বলেছেন। পরের লাইন দেখি আমরা, সাবডিউ দ্যাম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। সাবডিউ কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণে আনা, দেম অর্থাৎ তাদেরকে,
তাহলে কী করবে, তাদেরকে নিয়ন্ত্রণে আনবে টু দ্য ইউজফুল। ইউজফুল কথা হচ্ছে উপকারিতায়, অ্যান্ড দ্য গুড এবং ভালো বিষয়ের প্রতি। তাহলে কি, সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, অর্থাৎ তাদের উপকারী ও ভালো কাজের প্রতি অনুগত করে তুলবে। এখানে তাদের বলতে ইথাকার যে লোক তাদের কথা বলা হচ্ছে। সেইখানে টেলিমাকাস কেবল শাসনই করবেন না, তাদের যে প্রজা, তার যে প্রজা, সেই প্রজাদের উন্নতির পথেও তিনি পরিচালিত করবেন, এবং এটা একটা আদর্শ নেতার গুণ। আচ্ছা, লাইন 4, মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার ইন দ্য স্পেয়ার, অর্থাৎ মোস্ট ব্লেমলেস মানে হচ্ছে, মোস্ট ব্লেমলেস কথার অর্থ হচ্ছে একবারেই নির্দোষ বা ত্রুটিহীন। ইজ হি মানে সে হয়, তাহলে সে একেবারে নির্দোষ। মোস্ট ব্লেমলেস ইজ হি মানে সে একেবারেই নির্দোষ। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, অর্থাৎ সেন্টার্ড মানে হচ্ছে কেন্দ্রীভূত থাকা, কোথায়, ইন দ্য স্পিয়ার তার নিজের গণ্ডির মধ্যেই। ইন দ্য স্পিয়ার কথার অর্থ তার নিজের গণ্ডির মধ্যেই। প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেওয়া আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে মোস্ট ব্লেমলেস ইজি, সে একেবারে নির্দোষ। সেন্টার ইন দ্য স্পিয়ার, সে নিজের দায়িত্বের গণ্ডিতেই স্থির। অর্থাৎ টেলিমাকাস তার যে দায়িত্ব গ্রহণ, সেই দায়িত্ব গ্রহণে তিনি একাগ্রতা দেখিয়েছেন এবং সৎ ভাবনা দেখিয়েছেন। সে নিজের শাসন ক্ষেত্রেই পুরোপুরিভাবে নিবৃষ্ট থাকবেন, অর্থাৎ অন্য কিছু নিয়ে তিনি উদ্ভ্রান্ত নন। তিনি তার যে রাজ্য, তার যে রাজত্ব, সেটা নিয়ে কিন্তু খুব বেশি আগ্রহী এবং সেটা নিয়ে তিনি আছেন। আচ্ছা, অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল। অফ কমন ডিউটিস অর্থাৎ সাধারণ যে দায়িত্বসমূহ, সেই সাধারণ দায়িত্বসমূহ ডিসেন্ট নট টু ফেল। ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র বা সম্মানজনক, এবং নট টু ফেল কথার অর্থ হচ্ছে ব্যর্থ না হওয়া। অর্থাৎ অফ কমন ডিউটিস অর্থাৎ সাধারণ দায়িত্ব পালনে যা ব্যর্থ না হওয়াই শোভনীয়, অর্থাৎ না হওয়াই একটা বিষয়। অর্থাৎ অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল কথার অর্থ হলো সাধারণ দায়িত্ব পালনে যা ব্যর্থ না হওয়াই শোভনীয়। লাইনটা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এই লাইনে বোঝাতে যাওয়া হচ্ছে যে সে দৈনন্দিন ও প্রাত্যহিক দায়িত্বেও সঠিকভাবে কাজ করে যায়, এবং সেটাই একজন সুশাসকের দায়িত্ব। তার মতে কোনো বাহাদুরি নেই, আছে শুধু কর্তব্য। অর্থাৎ এইখানে ইউলিসিস ব্যাখ্যা করেছেন তার ছেলেকে যে তিনি হয়তো সেটার মধ্যে বাহাদুরি কিছু দেখাতে চান না, তিনি চান যে এই যে ইথাকা যে জায়গাটা, সেইখানে টেলিমাকাস একটা কর্তব্য পরায়ণভাবে সেই জায়গাটাতে শাসনভার পরিচালনা করবেন। আচ্ছা, পরের লাইন, ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে। তাহলে ইন অফিসেস অর্থাৎ দায়িত্ব পালনে বা কাজে, অফ টেন্ডারনেস কথার অর্থ হচ্ছে কমলতা, হ্যাঁ, অ্যান্ড পে কথার অর্থ হচ্ছে পরিশোধ করা। তাহলে ইন অফিসেস অফ টেন্ডারনেস অর্থাৎ কোমলতার কাজগুলিতেও সে আর কি দায়িত্ব পালন করবে, অ্যান্ড পে এবং শোধ করবে। অর্থাৎ এইখানে ইউলিসিস বলছেন শুধু কঠোর দায়িত্বই নয়, টেলিমাকাস কোমল হৃদয় সম্পন্ন হবে। সে ভালোবাসা, সহানুভূতি এবং মানবিকতা দেখিয়েও শাসন করবে। আচ্ছা, পরের লাইন দেখো, মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গোডস। মিট অ্যাডোরেশন, মিট মানে অর্থাৎ যথার্থ বা উপযুক্ত। অ্যাডোরেশন কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা বা পূজা। তাহলে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস। হাউস হোল্ড গডস কথার অর্থ হচ্ছে গৃহদেবতা। এখানে মাই হাউস হোল্ড গডস অর্থাৎ আমার গৃহদেবতা, অর্থাৎ এখানে গৃহদেবতা বলতে হচ্ছে বংশ বা পূর্বপুরুষদের যে দেবতা সেটা। তাহলে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস অর্থাৎ আমার গৃহদেবতাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধাও সে নিবেদন করবে। এখানে সে বলতে টেলিমাকাস। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে টেলিমাকাস ধর্মভীরু, পরিবারের ঐতিহ্যকে তিনি সম্মান করেন। সে তার পূর্বপুরুষদের বিশ্বাস ও সংস্কার রক্ষা করেছেন, এবং তার যে পূর্বপুরুষদের দেখানো পথ, সেই পথে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন। When I am gone, he work his work, I mine. অর্থাৎ এইখানে যদি দেখা যায় একটু ভিন্ন রকমের কথাটা, এখানে বলা হচ্ছে when I am gone, আচ্ছা আমি যখন চলে গেলে বা আমি যখন চলে যাব, হ্যাঁ, when I am gone অর্থাৎ আমি যখন চলে যাব, he work his work, সে তার কাজ করবে, I mine, আমি আমারটা। অর্থাৎ এখানে ইউলিসিস বলতে চাইছেন যে টেলিমাকাসের ওপরে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি, এবং ছেড়ে দেওয়ার পর তিনি বুঝে নিয়েছেন তাদের পথ আলাদা। অর্থাৎ একজন রাজ্য চালাবে, অন্যজন অভিযান করবে। অর্থাৎ
এই যে টেলিমাকাস, সে তার রাজ্যভার নিয়ে পড়ে থাকবে, সে তার কাজ অর্থাৎ রাজ্যকে সামলানো সেটা নিয়ে থাকবে। এবং যে ইউলিসিস, তার যে ইচ্ছা যে অভিযান করা, তিনি তার কাজে থাকবেন। আচ্ছা, এই প্যারাটা শেষ হলো। পরবর্তী প্যারাতে যেটা পাবো আমরা সেটা দেখো। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউলিসিস তার যে যাত্রা শুরু করছেন সেটা কীভাবে করছেন আর কি। লাইন 45, দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভিজেল পাফস হার সেল। দেয়ার লাইজ দ্য পোর্ট, অর্থাৎ ওইখানেই বন্দরের অবস্থান। লাইজ মানে হচ্ছে থাকা হয়, এখানে অবস্থান বলতে পারা যায়। যে দেয়ার লাইজ দ্য পোর্ট, বলছে ওইখানেই বন্দরের অবস্থান। দ্য ভিজেল, ভিজেল কথার অর্থ হচ্ছে জাহাজ। পাফস আর সেল, পাফস আর সেল অর্থাৎ পাল ফুলিয়ে ওঠা, অর্থাৎ যে পাল থাকে জাহাজে, যেটাতে হাওয়া লাগার পর নৌকাটা চলে আর কি, বা জাহাজটা চলে, সেটাকেই এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সেই জাহাজটা চলার জন্য যে পালটা লাগানো হচ্ছে সেটা ফুলে উঠছে বাতাসে। অর্থাৎ লাইনটা দেখো কি মানে হলো তাহলে। দ্য লাইজ দ্য পোর্ট, ওখানে বন্দরের ঠিকানা বা ওইখানে বন্দর রয়েছে। দ্য ভিজেল পাফস আর সেল, জাহাজ তার পাল ফুলিয়ে তুলেছে। এখানে অভিযান শুরু হওয়ার প্রস্তুতি চিত্র আমরা দেখতে পাই। জাহাজ প্রস্তুত, পাল বাতাসে ফুলছে, ইউলিসিস অভিযানে যাত্রা করতে প্রস্তুত। তারপরে দেখো, দের গ্লুম দ্য ডার্ক ব্রোড সি মাই মেরিনার্স, অর্থাৎ দেয়ার গ্লুম মানে সেখানে অন্ধকারাচ্ছন্ন রয়েছে। দ্য ডার্ক ব্রোড সি, বিস্তীর্ণ অন্ধকার সমুদ্র। মাই মেরিনার্স, অর্থাৎ আমার নাবিকরা। এখানে বলতে কী চাইছেন যে দেয়ার গ্লুমস দ্য ডার্ক ব্রোড সি, বলছে ওখানে অন্ধকারে মোড়া বিস্তৃত সমুদ্র। মাই মেরিনার্স, আমার সহযাত্রীরা। অর্থাৎ ইউলিসিস এখন তার সমুদ্র যাত্রার সঙ্গীতের কথা বলছেন। যদিও সমুদ্রে ভয়ঙ্কর এবং অন্ধকার, তবেও তিনি যেতে প্রস্তুত। এই অনিশ্চয়তার মধ্যেই তার জীবনের প্রকৃত অর্থ, অর্থাৎ তিনি সর্বদাই যে চাইছেন যে বাইরের একটা জগৎ বা নতুন কিছু জগৎ তিনি জানতে, জগৎ সম্পর্কে নিজেকে পরিচয় ঘটাতে, নিজের যে জ্ঞান সেটাকে আরও বাড়াতে, অভিজ্ঞতাকে বাড়াতে, তার জন্য তিনি যাচ্ছেন। তো এই যে অনিশ্চয়তা, যে তিনি গভীর সমুদ্র, ভয়ঙ্কর সমুদ্রে যাচ্ছেন, সেখান থেকে ফিরতেও পারেন, নাও পারেন, তবুও তিনি যাচ্ছেন। তো সেটাকে এখানে ব্যাখ্যা করা হচ্ছে এই গভীর সমুদ্র, ভয়ঙ্কর সমুদ্র, এটার মাধ্যমে। যাই হোক, পরবর্তী লাইনে দেখি। সোল that have toiled and wrote and thought with me. সোলস অর্থাৎ আত্মারা বা মানুষরা, দ্যাট হ্যাভ টুয়েলড, যারা পরিশ্রম করেছে। রট, রট করার অর্থ কাজ করেছে। অ্যান্ড থট, থট কথার অর্থ হচ্ছে চিন্তা করেছে। উইথ মি, আমার সঙ্গে। তাহলে সোল দ্যাট হ্যাভ টুয়েলড, অর্থাৎ যারা, যে ব্যক্তিরা, যে মানুষেরা আমার সাথে পরিশ্রম করেছে। রট, কাজ করেছে। অ্যান্ড থট উইথ মি, আমার সাথে কী করেছে, চিন্তা করেছে। এখানে ইউলিসিস কী বলতে চাইছেন? ইউলিসিস বলতে চাইছেন, ইউলিসিস তার পুরনো নাবিক সঙ্গীতের স্মরণ করছেন, যারা তার সঙ্গে যুদ্ধ করেছে, দুঃখ সয়েছে, জ্ঞান অনুসন্ধান করেছেন। এক এক গভীর বন্ধনের স্বীকৃতি। তিনি তার যে নাবিক, তার যে সৈনিক বা তার যে সহযোগী বা সঙ্গী, তাদের সম্পর্কে তিনি এখানে ব্যাখ্যা করতে চাইছেন যে তারা কিন্তু খুব পরিশ্রমী, তারাও কিন্তু চিন্তা করেছিল ইউলিসিসের মতোই, এবং তারা তার সাথেই কিন্তু একমতে এগিয়েছিল, এবং একমতেই তারা তখনও ছিল এবং এখনও আছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, দ্যাট এভার অর্থাৎ যারা সবসময় আর কি, উইথ এ ফ্রলিক ওয়েলকাম অর্থাৎ আনন্দঘন অভ্যর্থনায় কী করেছিলেন, টুক গ্রহণ করেছিলেন। অর্থাৎ দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, যারা সবসময় আনন্দের সাথে গ্রহণ করেছে। কী গ্রহণ করেছিল? আসলে এই লাইনটা বোঝাতে চাইছে প্রতিটি বিপদ, যুদ্ধ বা অভিযান তারা কিন্তু হাসি মুখে গ্রহণ করেছিল, কখনো ভয় পায়নি বা পিছু হাঁটেনি। আচ্ছা, দেখো তারপরে দেওয়া আছে দ্য থান্ডার অ্যান্ড দ্য সাইন অ্যান্ড দ্য অপোজড। দ্য থান্ডার অর্থাৎ বজ্রপাত। এখানে বজ্রপাত কথার অর্থ হচ্ছে কঠিন সময়, যেটা কিন্তু তারা ভোগ করেছিল সেই সময়, তাদের যাত্রার সময়। তো সেটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে দ্য থান্ডার, বজ্রপাত বা কঠিন সময়, অ্যান্ড দ্য সানশাইন। এখানে সানশাইন অর্থাৎ হচ্ছে রৌদ্র, এটার যে ভিতরের মানে সেটা হচ্ছে ভালো সময়। তাহলে থান্ডার অর্থাৎ কঠিন সময়কে বোঝানো হচ্ছে, সানশাইন অর্থাৎ ভালো সময়কে বোঝানো হচ্ছে। ঠিক আছে। অ্যান্ড অপোজড এবং মোকাবিলা করা। তাহলে কী বলছে? দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন আছে বজ্রপাত আর রৌদ্র, অ্যান্ড অপোজড এবং কী করেছিল? সব কিছুতে লড়াই করেছিল, অপোজড, হ্যাঁ, মোকাবিলা করেছিল।
অর্থাৎ যারা জীবনের সুখ দুঃখ উত্থান পতন সব কিছুকে হাসি মুখে মোকাবিলা করেছে, ইউলিসিস এই মনোভাবকে শ্রদ্ধা করেন। আচ্ছা, তারপরে লাইন দেখি। ফ্রি হার্টস ফ্রি ফরহেড ইউ অ্যান্ড আই আর ওল্ড। অর্থাৎ ফ্রি হার্টস অর্থাৎ মুক্ত হৃদয়, ফ্রি ফরহেডস অর্থাৎ সাহসী মস্তক, ইউ অ্যান্ড আই আর ওল্ড বলছে তুমি আর আমি এখন বৃদ্ধ হয়েছি। এখানে পুরো লাইনটার মানেটা দাঁড়াচ্ছে যে ফ্রি হার্টস ফ্রি ফরহেডস অর্থাৎ তোমরা ছিলে মুক্ত হৃদয়ের সাহসী কপালের, ইউ অ্যান্ড আই, ইউ অর্থাৎ তোমরা, অ্যান্ড আই আর ওল্ড এবং এখন আমরা বৃদ্ধ। অর্থাৎ তোমরা বলতে বোঝাচ্ছে এখানে কাদেরকে? ইউলিসিসের যে সঙ্গীদের তাদেরকে বোঝাচ্ছে আর কি। ইউলিসিস স্মরণ করছেন যে তারা একদা সাহসী ও মুক্ত চেতা ছিল, এখন বয়স হয়েছে কিন্তু সেই চেতনা এখনও রয়ে গেছে, তাদের যে মনের মধ্যে যে শক্তি দৃঢ়তা সেটা কিন্তু এখনও রয়েছে। এখানে তোমরা বা তাদের বোঝাতে যে ইউলিসিসের সঙ্গী সেই যাত্রায় তাদের কথা বলা হচ্ছে। ওল্ড এজ হেথ ইয়েট হিজ হনার অ্যান্ড হিজ টুয়েল। ওল্ড এজ মানে হচ্ছে বার্ধক্য বয়সেও আর কি, হ্যাথ ইয়েট মানে এখনও আছে, হিজ হনার তার সম্মান, অ্যান্ড হিজ টুয়েল এবং তার পরিশ্রম। অর্থাৎ ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ হনার অ্যান্ড হিজ টুয়েল, বার্ধক্যেও আছে তার সম্মান এবং পরিশ্রম। এখানে কি বলতে চাইছেন ইউলিসিস? না, ইউলিসিস বলছেন বৃদ্ধ বয়সী মানে যে নিষ্ক্রিয়তা তা নয়, এ বয়সেও শ্রদ্ধার সঙ্গে কাজ করা যায় এবং মানব জীবনে কাজ কখনো থেমে যায় না। অর্থাৎ পরিশ্রম করা যেতেই পারে বৃদ্ধ বয়সে এবং সেই বয়সটাকে নিষ্ক্রিয়ভাবে না কাটিয়ে কাজের মাধ্যমে কাটানোটাই অনুকূল। তারপর লাইন দেখো কি বলছে, ডেথ ক্লোজেস অল বাট সামথিং এরা দ্য এন্ড। ডেথ ক্লোজেস অল অর্থাৎ ডেথ মৃত্যু, ক্লোজেস অল সব কিছু শেষ করে দিই, বাট সামথিং কিন্তু বলছে কোনো কিছু একটা, এরা দ্য এন্ড মানে শেষ হবার আগেই। তাহলে এটা কি বলতে চাইছে লাইনটা আমি একটু ভালো করে দেখি, যে ডেথ ক্লোজ অল মৃত্যু সব কিছু শেষ করে, বাট সামথিং অ্যারা দ্য এন্ড কিন্তু শেষ হওয়ার আগে কিছু একটা করণীয় থাকে। এখানে কি বলতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন মৃত্যু কিন্তু অনিবার্য, তবে তার আগে জীবনে কোনো অর্থপূর্ণ কাজ করতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত নিষ্ক্রিয় থাকা চলবে না। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে সক্রিয় করে কাজের মাধ্যমে নিজেকে অর্থপূর্ণ করে তুলতে হবে, নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে হবে। এই লাইনের মাধ্যমে এটাই বলা হচ্ছে। পরবর্তী লাইন দেখি, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। সাম ওয়ার্ক মানে কোনো কাজ, অফ নোবেল নোট মহৎ বা মর্যাদাপূর্ণ আর কি, মে ইয়েট বি ডান অর্থাৎ এখনও করা সম্ভব। তাহলে কি বলা হচ্ছে? সাম ওয়ার্ক অফ নোবেল নোট হচ্ছে মহৎ কোনো কাজ আর কি, মে ইয়েট বি ডান এখনও করা যেতে পারে। এখানে ইউলিসিস এখনও বিশ্বাস করেন যদিও তারা বয়স্ক, যদিও তাদের বয়স হয়েছে, তবু এখনও তারা কিন্তু মহান কাজ করে যেতে পারেন, তাদের কিন্তু এখনও ওই সুযোগটি আছে। নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রাপ উইথ কোর্স। নট আনবিকামিং বলছে মোটেও বলছে মানানসই নয় ম্যান সেই লোকেদের বা সেই পুরুষদের কাছে, দ্যাট স্ট্রাপ উইথ গোডস, দ্যাট স্ট্রাপ স্ট্রাপ মানে যারা সংগ্রাম করেছিল উইথ গোডস দেবতাদের সঙ্গে। বলছে এমন কাজ, নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রাপ উইথ গোডস অর্থাৎ এমন কাজ যা দেবতাদের সঙ্গে সংগ্রাম করা মানুষদের জন্য মানানসই। এখানে ইউলিসিস কি ব্যাখ্যা করছেন? ইউলিসিস ও তার সঙ্গীরা অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন তাদের যে যুদ্ধক্ষেত্রে, তাদের যে বাড়ি ফেরার পথে সেইখানে। এমনকি তারা দেবতাদের বিরুদ্ধেও লড়েছিলেন। অর্থাৎ দেবতাদের বিরুদ্ধে লড়া অর্থাৎ তারা যে শক্তিশালী, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সমস্যা সেগুলিকে তিনি এবং তারা সঙ্গীরা মিলে কিন্তু সেটাকে উপভোগ করেছিলেন, সেটাকে পার করে তারা কিন্তু এসেছিলেন আবার তার নিজস্ব জায়গায়। তো তাই তারা এখনও এমন কিছু করতে পারে যা বিরচিত গর্বের। এই লাইনের মাধ্যমে এটাই বলা হচ্ছে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রোকস। দ্য লাইটস মানে হচ্ছে আলোটা আর কি, বিগিন টু টুইঙ্কল টিমটিম করছে আর কি, ফ্রম দ্য রোকস পাথরের গা থেকে, সম্ভবত উপকূলের আলো থেকে এটা। আচ্ছা, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রোকস অর্থাৎ পাথরের ফাঁক থেকেই আলো জ্বলজ্বল করতে শুরু করেছে। এটা আসলে কী বোঝাতে চাইছে? এটা বোঝাতে চাইছে যে গোধূলির একটা দৃশ্য,
বিকেলের একটা দৃশ্য, সমুদ্র তীরের বাতিঘর বা বসতির আলো জ্বলে উঠছে। কবিতা এবার সন্ধ্যায় পরিভাষায় পৌঁছাচ্ছে, অর্থাৎ এই কবিতাটা আবার আমরা পাবো সন্ধ্যার যে দিক, সন্ধ্যার যে সময়, সেটা কিন্তু ব্যাখ্যা করছে। আচ্ছা, যা কিন্তু জীবনেরও একটা শেষ দিকের একটা প্রতীক। এই সন্ধ্যার যে ছবি তোলা হচ্ছে সেটা কিন্তু জীবনটা যে শেষের দিকে যাচ্ছে, অর্থাৎ বয়সটা যে শেষের দিকে যাচ্ছে, সেটারও একটা প্রতীক। আচ্ছা, তারপরে দেখি, দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুনস ক্লাইমস দ্য ডিপ। অর্থাৎ দ্য লং ডে ওয়েন্স, অর্থাৎ দীর্ঘদিন ফুরিয়ে আসছে। ওয়েন্স মানে হচ্ছে ফুরিয়ে আসা। দ্য স্লো মুন ক্লাইমস, অর্থাৎ ধীরে ধীরে চাঁদ উঠছে। দ্য ডিপ, যেটা গভীর, এখানে ডিপ বলতে গভীর সমুদ্রটার কথাই বলা হচ্ছে, বা গাঢ় রাত্রির কথা বলা হচ্ছে। তাহলে দ্য লং ডে ওয়েন্স, অর্থাৎ দীর্ঘদিনের অবসান হচ্ছে। হ্যাঁ, দ্য স্লো মুন ক্লাইমস, ধীরে চাঁদ উঠে আসছে। দ্য ডিপ, গভীরতা ঘনিয়ে আসছে। আসলে এই লাইনের মাধ্যমে যেটা বলতে চাইছেন কবি, সেটা হচ্ছে দিনের বা ইউলিসিস, দিনের শেষে রাত নেমে আসছে। এখানে বার্ধক্য ও মৃত্যুর আগমনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ দিনের শেষে যেমন রাত আসছে, অর্থাৎ সেই যে জীবনের পর মৃত্যু, সেটাকেই এখানে ব্যাখ্যা করার চেষ্টা হচ্ছে, যে এখন ধীরে ধীরে আর কি বার্ধক্য ও মৃত্যুর আগমন ধীরে ধীরে ঘটছে, তবুও কিন্তু ইউলিসিস থামছেন না। মনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস কাম মাই ফ্রেন্ডস। মনস রাউন্ডস, অর্থাৎ গুঞ্জন করে তোলা, ঠিক আছে। আবার এটার অর্থ এরকম হয় যে সারাদিকে কান্নার মতো শব্দ হওয়া, সেটাকে মনস রাউন্ড বলা হয়। তাহলে মনস রাউন্ড, গুঞ্জন করে উঠছে, উইথ মেনি ভয়েস, বহু কণ্ঠে। তাহলে বহু কণ্ঠে গভীরভাবে যেন গুঞ্জন তোলা হচ্ছে, কাম মাই ফ্রেন্ড, এসো হে আমার বন্ধুগণ। ইউলিসিস তার পুরনো সঙ্গীদের এখানে আহ্বান জানাচ্ছেন। রাত নেমে এলেও, মৃত্যু আসন্ন হলেও তাদের অভিযান শেষ হয়নি। সময় এসেছে আবার যাত্রা শুরু করার। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। তাহলে ইট ইজ মানে সেটা নয়, বা এটা নট টু লেট, অর্থাৎ খুব একটা দেরি হয়নি। টু সিক, সিক মানে অর্থাৎ সন্ধান করতে, এ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন জগৎ। তাহলে দিস ইজ, ইট ইজ নট টু লেট, বলছে এটা এখনও খুব একটা দেরি হয়ে ওঠেনি, টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন জগৎ খুঁজতে। অর্থাৎ ইউলিসিস বলছেন, যদিও তার বৃদ্ধ, তবুও সাহস ও কৌতূহল এখনও জীবিত, এখনও তারা অজানার পেছনে ছুটতে পারে। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট। অর্থাৎ পুশ অফ, জাহাজ ছাড়ো বা যাত্রা শুরু করো, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, সুশৃঙ্খলভাবে বসে থাকো, স্মাইট, এবং কী করো, আঘাত করো। অর্থাৎ চলো জাহাজ ছাড়ো, সবাই সুশৃঙ্খলভাবে বসে আঘাত করো, অর্থাৎ জলে আঘাত করার কথা বলা হচ্ছে, অর্থাৎ বৈঠা চালাও। এখানে সমুদ্র অভিযানের দৃশ্যপট ফুটে উঠছে। ইউলিসিস তার নাবিকদের প্রস্তুত হতে বলছেন, যেন তারা একসাথে যাত্রা শুরু করতে পারে। দ্য সাউন্ডিং ফিউরোজ ফর মাই পারপাস ফুলস। দ্য সাউন্ডিং ফিউরোজ, অর্থাৎ গর্জন করা ঢেউ বা সমুদ্র রেখা। আর ফর মাই পারপাস ফুল, অর্থাৎ কারণ আমার লক্ষ্য এখনও অটুট। তাহলে কী বলা হচ্ছে, দ্য সাউন্ডিং ফিউরোজ বলছে সমুদ্রের গর্জনময় ঢেউয়ের আর কি বৈঠা চালাও, ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমার লক্ষ্যটা এখনও অটুট। ইউলিসিস মৃত্যুর মুখোমুখি হয়ে পিছপা তিনি নন, তার লক্ষ্য জ্ঞান, অভিজ্ঞতা ও মহত্ব অর্জন, এখনও সেটিই তাকে চালিত করে। টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বার্থস। টু সেল, যাত্রা করার কথা বলা হচ্ছে, বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের ওপারে, অ্যান্ড দ্য বার্থস, এবং জ্বলন্ত সমুদ্রে বা স্নানের জায়গায়। তাহলে সূর্যাস্তের ওপারে, যেখানে সূর্য ডুবে যায়, তারও পরে পাড়ি দিতে চাই। এখানে বোঝানো হচ্ছে যে ইউলিসিস এমন সব জায়গায় পৌঁছাতে চায় যা অজানা, যাকে সাধারণত মানুষ কল্পনাও করতে পারে না। আচ্ছা, দ্য বার্ডস, এখানে দেওয়া আছে অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার আনটিল আই ডাই, অর্থাৎ সমস্ত পশ্চিম দিকে নক্ষত্রগুলি স্নানঘরের দিকে। এটা হচ্ছে প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে। আর আনটিল আই ডাই, অর্থাৎ যতক্ষণ আমি মারা যাই। তাহলে কি মানাটা এলো, যে অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার, অর্থাৎ সমস্ত পশ্চিমের তারা যত দূরে, ঠিক আছে, সেখানেও কী করতে চাই, যে স্নানঘরের দিকে যেতে চাই, অর্থাৎ তার থেকেও ওপারে যেতে চাই, আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মারা যাই। অর্থাৎ এই লাইন তার অটল মানসিকতার প্রকাশ করে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি অজানার খোঁজেই থাকবেন। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। ইট মে বি মানে এটা হতেই পারে, দ্য গালফস মানে হচ্ছে উপসাগর বা এই যে গভীর সমুদ্র, সেটা উইল ওয়াশ আস ডাউন, যে আমাদের ডুবিয়ে দেয়।
তাহলে হতেও পারে সেই গভীর সমুদ্র আমাদের গ্রাস করে ফেলতে পারে বা আমাদের ডুবিয়ে দিতে পারে। অর্থাৎ ইউলিসিস সেখানে উপলব্ধি করছেন বা তিনি তার বাস্তববাদী চিন্তাধারাকে ব্যাখ্যা করছেন যে সে জানে তারা বিপদের সম্ভাবনার মুখোমুখি, সেখানে তাদের মৃত্যুও ঘটতে পারে, কিন্তু তাও তারা যাত্রা থামায়নি। ইট মে বি সেল টাচ দ্য হ্যাপি আইসেল। ইট মে বি বুঝি এটা তো হতেও পারে। উই সেল টাচ দ্য হ্যাপি আইসেল বুঝি আমরা স্পর্শ করতে পারবো দ্য হ্যাপি আইসেল, ওই যে সুখময় দ্বীপ। এখানে গ্রিক পুরাণে মৃত্যুর পর নায়কদের বসবাসের দ্বীপ সেটাকে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। গ্রিক পুরাণে ব্যাখ্যা আছে যে মৃত্যুর পর যারা নায়ক হয়, বীর হয়, তাদের যে একটা বসবাসের জন্য একটা দ্বীপ থাকে, সেই দ্বীপের কথা এখানে বলা হচ্ছে। তাহলে ইট মে বি উই সেল টাচ দ্য হ্যাপি আইসেল, তাহলে এটা হতেই পারে আমরা সেই সুখ দ্বীপে পৌঁছাবো। অর্থাৎ মৃত্যু আসার আগেই তারা এমন কোনো মহান জায়গায় পৌঁছাবে যেখানে শান্তি ও খ্যাতি দুটোই অপেক্ষা করছে। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে আর কি। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নিউ। অ্যান্ড সি এবং দেখা হবে দ্য গ্রেট অ্যাকিলেস সেই মহান অ্যাকিলেসের সাথে, হুম উই নিউ যাকে আমরা চিনতাম। অর্থাৎ এবং সেই মহান অ্যাকিলেসকে দেখবো যাকে আমরা চিনতাম। অ্যাকিলেস ছিলেন ট্রয় যুদ্ধের একজন বীর যোদ্ধা। ইউলিসিস তার পুরনো যুদ্ধ সঙ্গীকে আবার দেখতে চাই। এটি মৃত্যুর পর পুনর্মিলনের ইঙ্গিতও হতে পারে। আমরা দেখি ট্রয়ের যুদ্ধের কথা আমি প্রথমে বলেছিলাম ফার্স্ট যে ভিডিও সেখানে, তো সেই ট্রয়ের যুদ্ধে কিন্তু অ্যাকিলেস তার সঙ্গী হিসেবেই ছিলেন। তো তাই এইখানে তার কথা তিনি তুলে আনছেন যে সেখানে হতে পারে তার সাথেও দেখা হতে পারে। থো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস অ্যান্ড দো, তাহলে তো যদিও মাচ ইজ টেকেন বলছে অনেক কিছু হারিয়ে গেছে, মাচ অ্যাবাইডস তবু অনেক কিছু টিকে আছে, অ্যান্ড দো এবং কিছু তো যদিও আর কি। তাহলে যদিও অনেক কিছু হারিয়েছে তবু অনেক কিছু রয়ে গেছে, এটি এক অসাধারণ দার্শনিক উপলব্ধি। অর্থাৎ বার্ধক্য ও ক্ষয় থাকা সত্ত্বেও আশা, সাহস এবং মনোবল কিন্তু অটুট আছে। উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইজ অল ডেজ, তাহলে উই আর নট নাও বলছে আমরা এখন আর নয়, দ্যাট স্ট্রেংথ সেই শক্তিমত্তার, হুইচ ইজ অল ডেজ যা পুরনো দিনে ছিল, তাহলে আমরা এখন আর সেই পুরনো দিনের শক্তিমান মানুষ নয়। ইউলিসিস স্বীকার করেছেন যে বয়স তাদের শারীরিক শক্তি কেড়ে নিয়েছে, কিন্তু মনোবল এখনও জীবন্ত। ঠিক আছে। মুভড আর্থ অ্যান্ড হ্যাভেন, মুভড অর্থাৎ কাঁপিয়ে দেওয়া বা নাড়িয়ে দেওয়া, তাহলে আর্থ অ্যান্ড হ্যাভেন অর্থাৎ আকাশ পাতাল, তাহলে আকাশ পাতাল কাঁপিয়ে দিতাম। দ্যাট হুইচ উই আর অর্থাৎ আমরা এখন যা সেটাই আমরা। ঠিক আছে। অর্থাৎ যারা একদা আকাশ পাতাল কাঁপিয়েছিল, অর্থাৎ এখানে ইউলিসিস তার নিজের কথাই বলছেন, তার সঙ্গীদের কথাই বলছেন। আমরা এখন আর তা নয়, তবে আমরা এখন যা সেটাই আমাদের পরিচয়। তিনি আত্মমর্যাদায় বজায় রেখে বলেন যে অতীতের মতো না হলেও বর্তমানটাও কম কিছু নয়। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ওয়ান ইকুয়াল টেম্পার অর্থাৎ এক অভিন্ন প্রকৃতির বা একস্বরের মনোভাবের, ঠিক আছে, অফ হিরোইক হার্টস অর্থাৎ বীর হৃদয়ের। তাহলে কি হচ্ছে, আমরা একই রকম বীর হৃদয়ের মানুষ যারা এখনও দৃঢ় সচিত্ত। ইউলিসিস ও তার সঙ্গীরা এখনও কিন্তু মানসিকভাবে বীর, তাদের চরিত্র ইচ্ছাশক্তি কিন্তু অটুট। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, অর্থাৎ দুর্বল করে দিয়েছে বাই টাইম অ্যান্ড ফেট সময় এবং ভাগ্যের দ্বারা, বাট স্ট্রং ইন উইল কিন্তু ইচ্ছাশক্তিতে দৃঢ়। টু স্ট্রিভ সংগ্রাম করতে, টু সিক অনুসন্ধান করতে, টু ফাইন্ড খুঁজে পেতে, অ্যান্ড নট টু ইয়েল্ড এবং এখনও আত্মসমর্পণ আর কি না করতে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে মেট উইক বাই টাইম অ্যান্ড ফেট সময় ও ভাগ্যে যাদেরকে দুর্বল করেছে, তাদের বয়সটা পেরিয়ে এসেছে, তারা এখন বয়স্ক, তাদের যে শক্তি একটু হারিয়েছে, বাট স্ট্রং ইন উইল কিন্তু ইচ্ছাশক্তি কিন্তু এখনও দৃঢ়। তার যে নতুন নতুন জগৎ জানবে দেখবে সেটার কিন্তু ইচ্ছাশক্তি এখনও তাদের মধ্যে রয়েছে। কিসের রয়েছে, আর তারপরে টু স্ট্রাইভ সংগ্রাম করতেও রয়েছে, টু সিক খুঁজতে রয়েছে, টু ফাইন্ড হ্যাঁ আচ্ছা খুঁজে পাতে, অ্যান্ড নট টু ইয়েল্ড এবং কখনো হার না মানতে। আচ্ছা এই লাইনগুলি পুরোপুরি কবিতার সারমর্ম, অর্থাৎ শেষ দুটি লাইন আমরা পুরো কবিতার যে সারমর্ম সেটা আমরা এখানে পাই। এখানে তিনি বলতে চাইছেন বার্ধক্য দুর্বলতা সত্ত্বেও মানুষ নিজের লক্ষ্য ও বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে। এই চারটি কাজ স্ট্রাইভ, সিক, ফাইন্ড, নট ইয়েল্ড ইউলিসিসের জীবন দর্শন।